আব্বা মারা যাবার ৬ মাস না যেতেই বাবুল চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াতো। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসতো, ব্যাগ ভর্তি বাজার। মা উনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বিমর্ষ চাহনিতে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়ে বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় বাবুল চাচা হাসি দিত। এ হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম আমার, 10 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম, বাবুল চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঝুপড়ির ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন, নে আপন, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকতো। দুটো লজেন্স পেলে একটা মালাকে দিতাম, আরেকটা আমি খেতাম। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। মালা আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই, ভাঙ্গুরি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি, কখনো কখনো বাদাম বুটও বেশি। এই স্টেশনে অনেকের সাথেই সখ্যতা, কিন্তু মালার সাথে সখ্যতা আমার ছোট থেকেই। মালার বাবা মা নেই, আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে। আপন বলতে শুধু ওই বুড়ি নানিই সব। স্টেশনের পাশেই বস্তি। এ জীবন কেমন তা সভ্য জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সভ্য সমাজ যা জানে তার ছিটে ফোঁটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা, আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নই। আমরা দুবেলা পেট পুরে খেতে পেলেই খুশি হই। আজকে ভাঙ্গুরি বেশি পাইনি, যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, 10 টাকা দিয়েছে। মালার সাদা মুখটা আজ কালো হয়ে গেছে, সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না। আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না, আমরা নাকি ছোট। আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে লাথি মারে। এরাই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট। নে, তুই এই 10 টাকা নে। মালা আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে, ধর। চাচি তোকে বকবে রে। আমি হাসি, হেসে বলি, মা আমাকে এখন আর বকে না রে। ওই বাবুল চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? আমাদের সাহায্য করে তাই। তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি আবার হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা, বাবুল চাচাকে বলবো তোরেও যেন সাহায্য করে। কেমন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। মালা টাকাটা হাতে নেয়। তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেয়। বস্তিতে ফিরেই দেখলাম ঝুপড়ির দরজা দেওয়া। ঝুপড়ি বললাম, ঘরটা তো ছোট, আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই, আমাদের খাট নেই তাই। মা আমাকে কোলের কাছে নিয়ে এখনো ঘুমায়। আব্বা থাকতেও আমাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো, আর আমি মাঝখানে। কি শান্তির ঘুম! এখনো আমি মায়ের কোলে শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না, চোখের জল ফেলে। মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথায় স্পর্শ করে। আমি ঘুমের ভান করে থাকি। আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে। তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হয়। যবে থেকে বাবুল চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে। আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজগোজও করতো না, এখন একটু সাজগোজও করে। ভালোই লাগে আমার। সব কিছু এত ভালো চলতেছে। বাবুল চাচার মতো মানুষ যদি আরও অনেক থাকতো, তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকতো না। ঝুপড়ির সামনে গিয়ে বুঝলাম মা ভিতরে আছে, আরও কেউ থাকতে পারে। কেন জানি আজ ডাকলাম না, চুপি চুপি উকি দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে বাবুল চাচা লেপ্টে আছে, দুজন সুখের সাগরে হয়তো হাবুডুবু খাচ্ছে। আমি ধরাত করে বসে পড়লাম। যা দেখছি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এত কিছু বুঝি না, শুধু এতটুকু জানি মা আর বাবুল চাচা যা করছেন তা ভালো নয়, খারাপ কাজ, খুব বাজে কাজ। কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই, তখনও বাবুল চাচা ঝুপড়ি থেকে বের হয়নি। মালার ডাকে আমি তার দিকে তাকালাম।
অস্ফুটভাবে বললাম, আহ, যাবি না? কোথায়? ট্রেন আইতাছে। আমি উঠলাম, বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। মালা এগিয়ে গেল। আমি আরেকবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন যেন কি শলা পরামর্শ করছে। চুপচাপ আমি মালাকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে মালার আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হলো। কেন উকি দিলাম? না দেওয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঝুপড়িতে? এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘন ঘটা। রাতে ঝুপড়িতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঝুপড়িতে ঢুকলাম। বাবুল চাচা চলে গেছে। মায়ের সাথে যে জায়গাটায় খারাপ কাজ করছিল সেই জায়গাটা দেখতেই মেজাজ তিরিক্কি হয়ে গেল। মা পিছন থেকে ডাকে, আপন, কি রে বাপ, কি হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপ থাকি। মা আবার আমাকে জিজ্ঞেস করে, কথা কস না কেন আপন, কি হয়েছে? আমি এবার বললাম, গোস্ত পাইলা কই মা? মা হাসে, উত্তর দেয়, তোর বাবুল চাচা দিয়ে গেছে। বাবুল চাচা শুধু আমাগরে কেন দেয়? বস্তিতে আরো মেলা মানুষ আছে, তো তাগরে দেয় না? খালি আমাগো দেয় কেন মা? আমার এ প্রশ্ন শুনে মা হতবম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে, এ কোন আপনকে দেখছি। ক মা, চুপ থাকিস না। মা বলে, তোর এত কথার উত্তর দিবার পামু না। যা, গায়ে পানি দিয়ে আয়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়ে ছিলাম না। মানুষের লাথি উষ্ঠায় একবার খেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো? যা, দাঁড়ায় আছিস যে? মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা বার হয়ে আছে। সামনে গরুর গোস্ত, ডাল আর ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, গোস্ত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন? তোর না গরুর গোস্ত মেলা পছন্দের, সেই জন্যে তোর বাবুল চাচাকে গোস্ত আনতে কইছিলাম। নে খা, আমি দিতেছি। মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরলো। আমি প্লেটটা সরালাম। কি হইল বাপ, নে। না মা, খামো না। আজ ভাল লাগতাছে না। কি হয়েছে তোর? আজ এমন করতাছস কেন? জ্বর আসছে নাকি? দেখি। মা আমার দিকে হাত বাড়ায়। আমি হাত সরিয়ে দিই। এ হাতে পাপ লেগে আছে যে। মা, বাবুল চাচারে আর গোস্ত আনতে কইও না। আমার ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকই হয়েছে। আমি তার দিকে তাকাইনি, শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেলো না। আমার পাশে শুয়ে পড়লো। আজকে আমাকে আর কাছে টেনে নিল না। টানলেও হাত সরিয়ে দিতাম। ওই হাত আর শরীরে পাপ লেগে আছে যে। সারা রাত আমার চোখে ঘুম নেই। শুধু বাবুল চাচা আর মায়ের লেপ্টে থাকার দৃশ্য বারবার মনে পড়ছিল। এতবারে দৃশ্যটাকে সরাতে চাইলাম, কিন্তু ব্যর্থই হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনো স্টেশনের মানুষ সেভাবে জাগেনি। ট্রেন আসতেও দেরি হবে হয়তো। আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চো চো করছে। রাতে ঘুম হয়নি। জেগেছিলাম বেশিরভাগ সময়। শরীরটা ক্লান্তও লাগছে। মনের মধ্যে রাগ যেন ফুঁসলে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে রোদ উঠছে। দু একজন করে লোকের আনাগোনা চলছে। রোদের ঝিলিক গায়ে লাগতেই অসম্ভব ভালো লাগা কাজ করছে। গতকাল ওই ঘটনার পর এই প্রথম ভালো লাগছে। হঠাৎ কার যেন স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে তাকালাম। মা। কি রে বাপ, সকাল সকাল এইখানে কি করস? এ কথা বলে মা আমার পাশে বসলো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যাতে মা কিছু বুঝতে না পারে। কে যেন বলেছিল, মা বেশ্যা হলেও সে মা। মায়েদের কাছে তাদের সন্তানরা রাজপুত্র। আমি জানি মা আমাকে কতটা কষ্ট করে মানুষ করছেন। হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙলো, তাই এইখানে বইসে আছি। তুই এইখানে কি করিস মা? মা মেকি হেসে বলল, তোকে বিছানায় পাইলাম না। ভাবলাম, কই গেল পোলাটা।
কই আর জামু মা, আমার তো যাওনের জায়গা নাই। মা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। বলল, এমন কথা কইস না বাপ, তুই যে আমার বাপ। আমার বাপ মরার পর তুই আমার সব, আমার দুনিয়া। মা, তুই বাড়িতে যা, ট্রেন আইতাছে, দেখি কেউ কাম দেয় কিনা। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বাপ, চাল ভেজে চা করি। আচ্ছা মা। মা চলে গেল। আমার মনটাও নরম হয়ে গেল। মা তো মাই হয়। মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনই একজন, যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভোলা যায়। শুধু এটা বলতে পারি না যে আমি তোকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। ট্রেন আসলো, আমি দৌড়ে গেলাম। যাত্রী আছে কিছু, কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার, সুটকেস, ব্যাগ ধরতে হইব। কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল, পারবি তুই? অনেক ওজন কিন্তু। আমি হেসে বললাম, পারমু স্যার, এটাই তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দিল, আর এক হাতে আরেকটা ব্যাগ। আমি উনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি। খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে রাখ। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল, নাম কি তোর? আপন। দারুণ তো। কয় টাকা দেওয়া লাগবে? বিসমিল্লাতে আপনি আইছেন, যা দেবেন তাই নিমু। লোকটা হাসলো, হেসে বলল, যা দিব তাই? জি স্যার। একটা 5 টাকার কয়েন দিয়ে বলল, চলবে তো? আমি মনে মনে লজ্জা পেলাম। লোকটা হয়তো বুঝতে পারলো। আমার হাত থেকে কয়েনটা নিয়ে 50 টাকার একটা নোট দিয়ে বলল, নে, এটা রাখ। স্যার, আমার কাছে তো ভাঙতি নাই। পুরোটাই রাখ। আর কখনো বলবি না যা দেবেন তাই নেব, না হলে ঠকবি, বুঝলি? আমার মাথা নাড়ালাম। লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি 50 টাকার করে নোটটার দিকে তাকিয়ে দেখলাম। স্টেশনে আসতেই আরেক সাহেবের ডাক আসলো। আমি দৌড়ে গেলাম। স্যার, কিছু ধরতে হইব? হ্যাঁ, এই সুটকেস দুটো নে। সুটকেস দুটো আমার মাথায় চাপিয়ে দিল। বেশ ওজন ছিল। আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম। উনার সাথে একজন মহিলা, সম্ভবত উনার স্ত্রী। রাস্তার দিকে আসার পর লোকটাই একটা ট্যাক্সি ঠিক করলো। ততক্ষণ আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, কতক্ষণ নামাবো? নামাতে পারলেই বাঁচি। সুটকেস দুটো নামিয়ে উনি আমাকে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, নে। আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আর 10 টাকা দেন স্যার, কম হয়ে যায় তো। আর 10 টাকা মানে? একটা সুটকেস 10 টাকা, দুইটা সুটকেস 20 টাকা। 10 টাকা দিছি, এটাই বেশি দিছি, যা ভাগ। লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল। আমি নরম স্বরে বললাম, স্যার, ঠকানো হয়ে যায়। এ কথা শুনে আমাকে লাথি দিয়ে বলল, পাজি ছেলে, মুখে মুখে তর্ক করিস। 10 টাকা দিছি, এটাই বেশি। এ কথা বলেই উনারা ট্যাক্সি করে চলে গেল। আমি মাটিতে পড়ে চেয়েই থাকলাম। গা ঝাড়তে ঝাড়তে ভাবলাম, দুজনের মাঝে কত ফারাক। একজন কত বিনয়ী, আর একজন কত বাজে লোক। অথচ দুইজনই কোট টাই পরা। আল্লাহর এ দুনিয়ার কত খেলা যে চলে, তার ইয়াত্তা নেই। ঝুপড়িতে ফিরে দেখলাম মালা মায়ের পাশে বসে আছে। মা চাল বাজে। আমি তাদের পাশে বসে পড়লাম। মালাকে বললাম, সকাল সকাল তুই। মালার মুখটা কালো হয়ে গেল। মন মরা হয়ে বলল, দাদির জ্বরটা বাড়ছে, বিছানা থাকি উঠবার পারে নাই, ক্ষুধাও লাগছে। মালার কথায় মা বলল, দুপুরবেলা এখানে ভাত খাইস মালা? জ্যাঠাইমার জন্য নিয়েও যাইস। মালা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা চাচি। চা আর চাল ভাজা খেয়ে মালা সহ স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর মালা বলে উঠল, তোর পিছনে ধুলা কেন? আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো। ঝাড়তে ঝাড়তে বললাম, এক সাহেব বেটাই লাথি দিছে। লাথি মারছে কেন? দুইটা সুটকেসের জন্য 10 টাকা দিচ্ছিল, 20 টাকা চাইতে লাথি মারলো, হারামজাদা। মালার মনটা খারাপ হয়ে গেল। আমি জানি আমার জন্য ওর অনেক মায়া, অনেক টান, অনেক ভালোবাসে ও আমায়। আমি 50 টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, নে ধর। 50 টাকার নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকালো। এত সকাল সকাল 50 টাকা কই পাইলি? আমি সহাস্য মুখে বললাম, আরেক সাহেব বেটাই খুশি হয়ে দিছে, নে ধর, দাদির জন্যে ওষুধ কিনিস।
মুহূর্তেই মালার মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বলল, পুকুর পাড়ের পাশের বড়ই গাছটাতে বড়ই পাকছে, চল পেড়ে খাই, চল। দুজনে পুকুর পাড়ের দিকে ছুটলাম। বিকেলে ঝুপড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে বাবুল চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছে। আমি আসার আগে ঝুপড়ির আড়াল থেকে এইটুকু শুনলাম যে মা বাবুল চাচাকে বলছে, সব সময় দিনের বেলা আসবেন না, মানসে খারাপ কয়। মানসে কি তোরে ভাত দেয় জমেলা? জমেলা আমার মায়ের নাম। তাও আপন যে কোনো সময় চইলা আসে, যদি দেখে। সেজন্যই কই, চল কাজী অফিসে, পার্মানেন্ট করি তোকে, রানী করে রাখবো তোকে, আমার মনের রানী। আমার বিয়ের ইচ্ছা নাই, তাইলে কি বেশ্যা হয়ে থাকবি? কাজের পর টাকা, এতটুকু তোর চাওয়া? এ কথা শুনে মা চমকিত হয়ে গেল। বাবুল চাচার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো। মায়ের এ চাহনি দেখে আমার মায়া হলো, বড্ড মায়া। বাবুল চাচা বলে উঠল, বিয়া করতে চাইতাছি, তাও তোর হয় না নাকি? আমার বাড়ির আমার আরও বউ আছে যে তোরে সুখে রাখবো না? আমার আপন, আপনকে নিয়ে ভাবিস না, ওই তো আমার পোলার মতো। এখন রান্না রাখ, ঘরে চল, শরীরটা ম্যাজম্যাজ করছে, এখন না, পরে। আমার মেজাজটা খারাপ হতে লাগলো। ঝুপড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম। যাব কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেছি। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে বাবুল চাচা বলে উঠল, আরে বেটা, কি খবর? কামকাজ সব ভালা তো? ভালা। মিছিমিছি ঝুপড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরে লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল। আমি জানি, আমি না থাকলে ভালোবাসার কথা বলতো। এখন বাজে লোক মনে হয় তাকে। আমাকে দেখে বলল, নে লজেন্স খা। আমি বললাম, আমি লজেন্স খাওয়া ছাইড়া দিছি। তাহলে তোর লাগা কি আনুম? কিচ্ছু না। এ কথা বলে আমি হাঁটা দিলাম। মা পিছন থেকে ডাকে, বাপ খাইয়া যা। আমি পিছনে না ফিরে বললাম, পরে খামু। মনে মনে ভাবলাম, আমি তোমাদের সুযোগ দিলাম, ভালোবাসার সুযোগ। গতকাল রাতে ভাবছিলাম, আমি অনেক রাত পর্যন্ত ভেবেছি, একজন নারী, একজন পুরুষ ছাড়া অসম্পূর্ণ। আমার মা ও আব্বাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। আব্বা নাই, তাই হয়তো মা বাবুল চাচাকে খুঁজে নিয়েছে। আমাকে হয়তো তাদের এই অবৈধ সম্পর্ক মেনে নিতে হবে। বাড়িতে এখন আমাদের খাবারের কোনো অভাব নাই। নাস্তা, ভালো ভালো তরকারি লেগেই আছে, কিন্তু এসব খাবার আমার গলা দিয়ে নামতে চায় না। কিন্তু কি আর করার, মাকে বুঝ দেওয়ার জন্য এসব আমাকে খেতে হয়। প্রকৃতপক্ষে এসব খাবার খেলে আমার বমি পায়, ভীষণ বমি। অবৈধ রোজগারের খাবার বলে কথা। মা আগে বাড়ি বাড়ি কাজ করতে যেত, আমি স্টেশনে যা পেতাম তাই করে কিছু কামাতাম। দুজনের আয়ে দুবেলা ভর্তা ভাত অন্তত খেতাম, তাতেই শান্তি ছিল, তৃপ্তি ছিল। এখন সেই তৃপ্তিটা পাই না। আমার রোজগার এখন মালাকে দিয়ে দিই। দাদি সারাদিন বিছানায় পড়ে থাকে, অসুস্থ। সুস্থ থাকাতে মানুষের বাসায় কাজ করে যা পেত তা দিয়ে তাদের দুজনের হয়ে যেত। মালা আমার থেকেও ছোট, খুব বেশি পরিশ্রম করতে পারে না, তাই আমার রোজগারটা ওকে দিই। অনিচ্ছা সত্ত্বেও বাবুল মিয়ার আনা খাবারগুলো কোনো মতে পেটে ঢুকায়। এই লোকটাকে একসময় আল্লাহর দূত ভেবেছিলাম, কিন্তু এখন একে দুনিয়ার সব থেকে বাজে মানুষ মনে হয়। কারো শরীর ভোগের বিনিময়ে খাবার দিচ্ছে হারামজাদাটা। না জানি কতজনের সাথে এরকম চক্কর চলে তার। আমার মায়ের তাতে মাথা ব্যথা নেই, নিজের শরীর বিক্রি করে টাকা পাচ্ছে, খাবার পাচ্ছে, সেটাই বা কম কিসে? সবচেয়ে বড় কথা, নিজের শারীরিক সম্পর্কের চাহিদা নিবারণ হচ্ছে। প্রাপ্ত বয়স্কদের তো এই চাহিদা নাকি থাকতে হয়, না হলে নারীত্ব বা পুরুষত্বহীন বলা হয়। আমি এখন চুপ থাকতে শিখে গেছি। মা চলছে তার নিয়মে, আমি সব কিছু দেখেও না দেখার ভান করে চলছি। চোখ থাকতেও অন্ধ যাকে বলে। আজকে মালার দেখা পেলাম না, ওর ঝুপড়িতেও গেলাম না, নানান কারণে মনটা আমার খারাপ। আগের মতো বাড়িতেও ঢুকি না, ঘরটা নাপাক মনে হয়। কিছু ভাঙড়ি নিয়ে মহাজনের কাছে গেছি বিক্রি করতে, এমন সময় দেখি মালা ছুটে আসছে। কিরে মালা, এমন করিয়া ছুটতাছস কেন? মালা হাঁসফাঁস করতে করতে বলে উঠল, দাদি। দাদি নরে না আপন, কি কস? আমি অবাক হয়ে গেলাম। হ, তুই চল একবার, ডাক্তারের কাছে নিতে হইব। মহাজনের কাছে টাকাটা নিয়ে মালার সাথে দৌড় দিলাম। ঝুপড়ির ভিতর ঢুকে দেখলাম দাদি শুয়ে আছে।
কোনো সাড়া শব্দ নেই। আমি ডাকলাম, দাদি, ও দাদি, ওঠ, বেলা অনেক হইছে। দাদি কোনো কথা বলে না, নীরবে শুয়েই আছে, চোখের পাতাও নড়ে না। মালা ঢুকরে কান্না শুরু করলো। আমি আবার ডাকলাম, ওই বুড়ি, মালা কান্দে, দেখোস না? ওঠ। দাদি নিশ্চুপ। মালার কান্না আরো বেড়ে গেল। দাদির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি মালাকে বললাম, তুই থাক, আমি ডাক্তার নিয়ে আসি। বলেই ডাক্তারের কাছে ছুটলাম। স্টেশনের পাশেই ডাক্তার সাহেবের চেম্বার। রুহুল মিয়া তার নাম, ভালো ডাক্তার। আমার সাথে তার সখ্যতা আছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। রুগী দেখছিলেন ডাক্তারবাবু। আমাকে এমন দেখে তিনি বলে উঠলেন, কি রে আপন, এমন হাঁপাচ্ছিস কেন? আমি একটা ঢোক গিলে বললাম, মালার দাদি অসুস্থ, নড়ে না, শোনেও না, শরীরটা ঠান্ডা। আপনি চলেন ডাক্তার সাহেব। মালা কান্দে। মালার কান্দন আমার সহ্য হয় না। আপনি যত টাকা ভিজিট চান দিমু, খালি অহনি চলেন। আরে, এত কথা বলা লাগে আপন মিয়া? যাব তো, শুধু প্রেসক্রিপশনটা লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা। ডাক্তারবাবু মালার ঝুপড়িতে ঢুকলো, কি কি যেন নড়ে চড়ে দেখলো। তারপর বিষণ্ণ মনে বলল, বুড়ি আর বাইসা নাই রে আপন, মইরা গেছে। আমি ধপাস করে বসে পড়লাম। মালার কান্না আরো বেড়ে গেল। বুড়িটা শেষমেশ মরেই গেল। মালাটার কি হবে এবার? মালা যে একা হয়ে গেল। এই ছোট্ট মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে এবার? মালা দাদিকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি উঠলাম। আমার ঝুপড়িতে ফিরতে হবে। ঝুপড়ি বন্ধু, মনে হয় বাবুল মিয়া এসেছে। অনিচ্ছা সত্ত্বেও ডাক দিলাম। না ডেকে কোনো উপায় নেই। মা, ও মা। মা ভিতর থেকে জবাব দিল, আপন। হ্যাঁ মা। মা বাবুল মিয়াকে তখনই বলে উঠল, আপনাকে আগেই বললাম আপন যে কোনো সময় চলে আসবো। শুনলেন না? অহন কি হইব? কি কইরা তারে মুখ দেখামো? বাবুল মিয়া মিনমিন করে বলল, আমি কি জানতাম নাকি অসময়ে চলে আসবে? আমি আবারও ডাক দিলাম, মা, ও মা, আইতাছি বাপ। আমি জানি দুজন সুখের সাগরে মহাব্যস্ত। আমি ঝুপড়িতে ঢুকলে হয়তো মা ভীষণ লজ্জায় পড়বে। আমি তার সন্তান হয়ে কি সেটা হতে দিতে পারি? মা লজ্জা পেলে আমিও পাবো। মায়ের কালি লাগানো মুখটা আমি দেখতে পারবো না। তাই বাইরে থেকে বললাম, দরজা খোলার দরকার নাই মা, মালার দাদি মইরা গেছে, একটু তাড়াতাড়ি আসবি। মালা খুব কান্দে। মা কাপড় ঠিক করে বাইরে বের হলো। বাবুল মিয়া ভিতরেই আছে। মায়ের চুলগুলো এলোমেলো। আমি মাথা নামালাম। কি কস বাজান, জ্যাঠাইমা মইরা গেছে? হ মা, দাদি আর নাই। তুই ঠিক কইতাছোস? হ মা, ডাক্তার সাহেবও দেখছে, বলে দাদি মইরা গেছে। এ কি সর্বনাশ হইল? মা, তুই আয়, আমি যাইতাছি। মালা কান্দে। কেমনে সামলামো ওরে? যা বাপ, আমি আইতাছি। আমি ছুটলাম মালার ঝুপড়ির দিকে। লোকজন জড়ো হয়ে গেছে। মালা হাউমাউ করে কাঁদছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। মালা কাঁদলে আমার বুকে লাগে। কয়েকজন মানুষ বুড়ির সৎকার করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি মালার পাশে বসে আছি। মালার দাদির সৎকার শেষ করে ঝুপড়িতে ফিরেছি। মা মালাকে নিয়ে এসেছে। সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে মেয়েটা। আমার সহ্য হচ্ছে না। মা ওকে চুলোর পাড়ে বসিয়ে রান্না করছে আর বোঝাচ্ছে, দেখ মা, মানুষ সারা জীবন বাঁচে না, সবাই আল্লাহর কাছে ফিরে যাইব। কেউ একদিন আগে আর কেউ একদিন পরে। জ্যাঠাইমা অসুস্থ ছিল অনেক দিন। এত কষ্টের চাইতে আল্লাহর কাছে চলে যাওয়া ভালো না? মালা মাথা নিচু করে বসে মায়ের কথা শুনছে। আমি ভাবছি অন্য কথা। মা হয়তো আজকে বুঝতে পেরেছে আমি তার অবৈধ সম্পর্ক ধরে ফেলেছি, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করেছি। মা শেষ পর্যন্ত কি বুঝেছে আমি সেটা জানি না, আর আমার জানার আগ্রহও না। আমি শুধু এতটুকু বুঝেছি, আমি বাবুল চাচাকে ঝুপড়ির ভিতর দেখলে মা লজ্জায় মরেই যেত। কি দরকার এত বাড়াবাড়ি করার? রাত গভীর হতে শুরু করেছে। মালাকে তার ঝুপড়িতে রেখে এসেছি। না হলে ঝুপড়িটা ফাঁকা থাকে যে। তারপরেও তাকে বলে দিয়েছি, কোনো কারণে যদি ভয় পায় তাহলে যেন আমাদের ডাকে। মা এক পাশে আর আমি এক পাশে শুয়ে আছি। মা বলে উঠল, বাপ, কাছে আয়, মাথায় হাত বুলাই দিই। না মা, ভাল লাগে না। কি হয়েছে বাজান? জানি না। আমায় বল, মাকে বল। মা, বললাম তো। তুই ঘুমা।
মা আমাকে কাছে টানার চেষ্টা করলো। আমি বললাম, এত কাছে টানিস না মা, ঘেন্না লাগে। আমার কথা শুনে মা হাতটা দ্রুত সরিয়ে নিল। মনে হচ্ছে হাই ভোল্টেজ শক খেয়েছে। শক খাওয়ারই কথা। আজ যে আমি স্পষ্ট বলে দিলাম তাকে, ঘেন্না লাগে। কেন বাপ? মা অবাক হয়ে প্রশ্ন করে। আমি বলি, জানি না মা, তোর সারা শরীরে এখন নাপাক লেগে থাকে। যতই লাক্স সাবান দিস না কেন, কিভাবে মুছবি বল মা? মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, সবাই যদি সব কিছু বুঝতো বাপ, তাহলে তো হতোই। আমি মেকি হাসলাম। মনে মনে ভাবলাম, হয়তো তাই। আচ্ছা আপন, মানুষ মইরা না গেলে হয় না? কেন মইরা যায়? আনমনে কথাটা বলল মালা। আমি ওর দিকে তাকাই, মুখটা কত শুকনো। ওর কথার কোনো জবাব নেই আমার কাছে। আমিও ছোট মানুষ, এত কথা বুঝি না। মানুষ যদি মরেই যাবে, তাহলে ঘটা করে তাদের পৃথিবীতে পাঠালো কেন? কেনই বা এত কষ্ট দিয়ে আবার দুনিয়া থেকে তুলে নেয়? মাঝখান থেকে আমরা যাদের ভালোবাসি, তারা মারা গেলে আমাদের দুঃখের সীমা থাকে না। মালার দাদি মারা যাবার পর মালার দুঃখের সীমা নেই। আমার আব্বা মারা যাবার পর আমার দুঃখের সীমা নেই। আমি জানি না রে। একটা ইট নিয়ে পুকুরে ছুঁড়ে মারলাম। স্টেশনের পাশের নোংরা পুকুর পাড়ে দুজনে বসে আছি। আমাদের মন খারাপ হলে এখানেই আসি। আজও এসেছি। চল, বড়ই পারি। না রে, ভাল লাগে না। আমি মালাকে কতভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও আর আগের মতো হাসে না, চুপচাপ থাকে, কাজও ঠিক মতো করে না। খাবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। মাঝে মাঝে মা ডেকে ওকে ভাত খাওয়ায়। আমি এখন মায়ের হাতের ভাত খাই না, ঘেন্না লাগে। বাঁচার জন্য শুধু মায়ের রান্না করা খাবার খাই। মাকে প্রচণ্ড ভালোবাসি, তাই তাকে ছেড়েও যেতে পারি না। আপন, চল, এই স্টেশন থাইকা দূরে কোথাও চইলা যায়, দূরে। মালার কথা শুনে আমি অবাক হই। কি বলে মেয়েটা? আহা, দূরে কেন? এইখানে আর আমার ভাল লাগে না। সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। মাকে আমি খুব ভালোবাসি রে মালা। আমি জানি চাচিকেও সঙ্গে নেব আমরা। মালার এ কথার উত্তর দেওয়ার ভাষা নেই। আমিও এই কোলাহলপূর্ণ স্টেশন ছেড়ে চলে যেতে চাই। দূর থেকে দূরে, বহু দূরে, যেখানে বারবার স্টেশন আসার শব্দ নেই, সাহেবদের লাথি খাবার জো নেই, যেখানে বাবুল চাচাদের মতো সুবিধাবাদী লোকজন নেই। কিন্তু মা কি যেতে রাজি হবে? আমার মনে হয় না। কারণটা হয়তো আমি মালাকে বলতেই পারবো না। কি খাইছিস সকালে? আমি প্রশ্ন করলাম। মুড়ি পানি দিয়া ভিজা খাইছি। এখন তো দুপুর গড়াই গেল। চল, কিছু কিন্না খাই। খিদা নাই রে। তুই কত শুকাই গেছিস, তুই নিজেও জানিস না। তোর মতো এভাবে কেউ বলে না রে। বলার লোকও নাই। আমি মইরা গেলে বালা হইতো। আমার চোখে পানি চলে আসে। কি সব আবল তাবল বলে মেয়েটা। এভাবে কথা বলতে আজকেই প্রথম দেখতেছি। তুই মইরা গেলে আমার কি হইব রে মালা? আমার তো কেউ নাই। আমি আছি না, তোর বন্ধু। আমাকে ছাইরা যাস না কখনো আপন। তুই না থাকলে আমি একেবারে মইরা যামু। আমি মেয়েটার দিকে তাকাই। আজকে তার কষ্টগুলো বলে উড়িয়ে দিচ্ছে। আমার ভিতরটাও ফেটে যাচ্ছে। আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, চল, এখন উঠি। ঝুপড়িতে যাইতে হইব। দুজনে উঠে স্টেশনের দিকে আসলাম। বাংরির মহাজন আমাকে দেখে চিৎকার করে বলল, কিরে আপন, আজকাল কই থাকোস? বাংরি বেচতে আসোস না? ঘটনা কি? মন ভালা নাই মহাজন সাব, ভাংরি কুড়াইতাছি না। কুড়াইলে নিয়ে আসমুনে। এসব কথা কইলে হইব? পেটে ভাত জুটব কেমনে? জুটব মহাজন সাব, নাইলে পেট খালি রাখমু। সেই অভ্যাস তো আছেই। এ কথা বলেই আবার হাঁটা দিলাম। শালা শয়তানের বাচ্চা, এতগুলা করে ভাঙড়ি দিই আর টাকা দেয় যাচ্ছে তাই। ঠকিয়ে খাওয়া এদের স্বভাব। একে না দিয়ে উপায় নেই। এখানে আর এমন কেউ নাই যার কাছে ভাঙড়ি দেব। শালারা আমাদের চুষে খাচ্ছে। আল্লাহই বিচার করবে নিশ্চয়ই। ঝুপড়িতে ফিরে দেখলাম অনেক লোকজন। ঘটনা কি কিছুই বুঝতে পারলাম না। লোকজন ছিছি করছে। ঘরের ভিতর মা কাঁদছে। বাবুল চাচাকে বেঁধে রাখা হয়েছে। আমাকে দেখে মায়ের কান্না যেন বেড়ে গেল। আমার বোঝার বাকি রইল না কি ঘটেছে। একজন এসে আমাকে বলল, আপন, তোর মায়েরে বালা ভাবছিলাম, কিন্তু দিনে দুপুরে এসব খারাপ কাম কইরা বেড়াইব ভাবতে পারি নাই। সে সে ওয়াক্থু। আমার মেজাজ গরম হয়ে গেল। রাগে বললাম,
তাতে আপনাগো কি? বাপতে কেডাই কইছে আপনাগো কাম কাজ নাই? মাইনষে ঘরে ভিতর কি করে সেই সব দেইখা বেড়ান, শরম লজ্জা নাই আপনাগো? যেমন মা তার পোলাও তেমন। ওয়াক থু, থুতু অন্যখানে গিয়া ফেলেন, এখানে ভিড় করবেন না, যান ভাগেন তো। আমার কথা শুনে মাহিম চাচা এসে একটা কষে থাপ্পড় দিয়ে বলল, আমাগো এ বস্তিতে এসব খারাপই চলবো না। খুব বড় বড় কথা শিখা গেছোস না? থাপ্পড়টাই এত জোরে দিল যে আমার গালে 5টা আঙ্গুল মনে হয় বসে গেছে। কতদিন পর কেউ আমাকে মারলো। থাপ্পড়টা খেয়ে আমি চুপ করে গেলাম। আমার চোখের কোণে পানি জমতে লাগলো। আমি নিজেকে সংবরণ করলাম। আব্বা মরার পর যখন না খাইয়া আসিলাম, কেউ কি আসছিলেন এক প্লেট খাবার নিয়া? কেউ কি একবারও বলছিলেন আমি আর আমার মা খাইছি কিনা? বলছিলেন কেউ? অহন আসছেন সাধু সাজতে। মাহিম চাচা বলল, তোর এসব কথা আমি শুনবো না। আমরা সবাই মিলা একটা সিদ্ধান্ত নিছি। আপনারা কেডা? কেন আপনাগো সিদ্ধান্ত মাইনা নিমু? নইলে বস্তি থাইকা বাইর কইরা দিমু তোগরে, বুঝলি? আশেপাশের জড়ো মানুষগুলো বলে উঠল, হ, ঠিক ঠিক। মাহিম চাচা এ বস্তির দাপুটে লোক, সবাই ভয় পায় তাকে। তার সামনে এসব বলছি দেখে মালা আমারে হাত টেনে ধরে বলছিল বারবার, চুপ কর আপন। আমি থামি নাই। মাহিম চাচা বলে উঠল, দেখ জমেলা, তোর পোলার লগে আমার কোনো কথা নাই। যা কথা সব তোর আর বাবুল মিয়ার লগে। বাবুল চাচার সাথে সাথে বলল, আপনারা কি বলতে চান? হয় তুমি জমেলারে বিয়া করো, না হয় জমেলারা বস্তি ছাড়ুক। বাবুল মিয়া, তুমি কয়েক মাস ধইরা খুব যাওয়া আসা করতাছো, আমরা সব দেখছি। খালি হাতে নাতে ধরার অপেক্ষায় আছিলাম। আমি জমেলারে বিয়া করুম। বাবুল চাচার মুখে এসব কথা শুনে মা চমকে উঠল। এ চমকানোর অর্থ আমি বুঝি নাই। এ কথা শুনে আমি কি বলবো তা ভাবিও নাই। কোনো উত্তরও নাই আমার কাছে। আমি শুধু নিথর হয়ে বসে পড়লাম। আব্বার জায়গায় অন্য কাউকে আমি কখনো কল্পনাও করি না। তবে মায়ের সুখের জন্য সব পারবো। মা যাতে সুখে থাকে, ভালো খেতে পারে, ভালো পড়তে পারে। মা উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাপ, কি চাস তুই? আমি কি কমু মা, তুই যা বলবি তাই হইব। তুই যদি বলিস আমরা বস্তি ছাইরা চইলা যাই, তাইলে চল বাপ। আর যদি, মা কাঁদছে, সবাই আজকের নাটক দেখছে। জীবনে কখনো এমন পরিস্থিতি আসবে ভাবতেও পারি নাই। আমি মেকি হেসে বললাম, তুই সুখে থাকলে আমি সুখী হমু মা। মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কে যেন একজন বলে উঠল, কাজী ডাকো, ময়নার মা, জমিলারে সাজাও, বিয়ের সাজে সাজাও। এ কথা শুনে আমার কলিজাটা কাঁপা শুরু করলো। কি যে আমার হলো ঠিক বুঝতেছি না। আমি মাকে ছেড়ে উঠলাম, বস্তির এক কোণে গিয়ে বসলাম। মালা আমার পাশে বসে বলল, মন খারাপ করিস না আপন। আমি ওর দিকে তাকিয়ে মেকি হাসি। মানুষ কত তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাতে আমার কি? আজকের এই ঘটনা হয়তো 2 দিন পর সবাই ভুলে যাবে, কিন্তু যদি আমার মা ভালো থাকে, থাকুক না, সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। দ্বিতীয়বার মাকে বধূবেশে দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। আমরা যেভাবে ছিলাম সেটাই ভালো ছিল। একবেলা অভুক্ত থাকতাম, সেটাই ভালো ছিল। কিন্তু তাতে সুখ ছিল, শান্তি ছিল। রাতে ট্রেন আসার শব্দেও আমাদের শান্তির ঘুম হতো। কিন্তু শেষ কয়েক মাস ধরে আমার চোখে ঘুম নেই, শান্তি নেই। বাড়িতে হরহামেশাই মাছ, না হলে গোস্ত ঠিকই রান্না হয়। এসব খেয়ে আমি তৃপ্তি পাই না, পেট ভরে না। সেই পান্তা মরিচ পেঁয়াজ দিয়ে ডলে ডলে খেতে মন চায়, যাতে সুখের ঢেকুর ওঠে। মা আর বাবুল চাচার বিয়ের আয়োজনে অনেকটা সময় পার হলো। কাজী ডেকে এনে বিয়েও পড়ানো হলো। আমি মনে মনে অনেকটা ভেঙে পড়েছি, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না। মালা আমার হাতটা শক্ত করে ধরে আছে। মাকে আমি বধূবেশে এখনো দেখিনি। নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, লাগবেই তো। আমার মা তো পৃথিবীর সব থেকে সুন্দরী মা, হতেই হবে। মা কার সেটা তো দেখতে হবে। ছোট করে খাওয়ার আয়োজনও করা হয়েছে। বস্তির লোকজন সেখানে নাকি আমন্ত্রিত। হুট করেই এত কিছু হয়ে গেল। আমি সবটা বুঝে ওঠার আগেই যেন শেষ। খাওয়া দাওয়ার জন্য বাবুল চাচা তার কাঁচা টাকা বের করে খরচ করতে দিয়েছে। এখনো বাবুল চাচাই বলছি, তাকে বাবা বা আব্বা ডাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমার আব্বা একজনই, আমার জন্মদাতা। খাওয়ার সময় আমাকে আর মালাকে নিয়ে যাওয়া হলো। মায়ের পাশে আমাকে বসতে দেওয়া হলো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে।
এ কান্না আমার হৃদয়টাকে নরম করে দিচ্ছে বারবার। আমি নিজেকে চেপে রাখছি। আমি কান্না করলে এখানে অন্য আরেক পরিবেশের সৃষ্টি হবে, যেটা আমি একদমই চাই না। এই প্রথম নিজের ঝুপড়িতেই নিজেকে অতিথি মনে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও খাবার খাচ্ছি। অল্প সময়ে ৩টা পদ করে ফেলেছে। আমার মায়ের বিয়ে উপলক্ষে বস্তিবাসীর এই নাটকটা আমার ঠিক পছন্দ হলো না। খাওয়া শেষ করে বাবুল চাচা আমাকে বলল, আপন, তুই আর তোর মা আমার বাড়িতে থাকবি, এ ঝুপড়িতে থাকা চলবে না। তার এই কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। কি বলে লোকটা? আমার আব্বার বানানো ঝুপড়ি ছেড়ে আমি নাকি তার ঘরে গিয়ে উঠব? পাগল নাকি? না না, আমি এখানেই থাকুম। আপনি মাকে নিয়ে যান। আমার কথা শুনে মা আমাকে জড়িয়ে ধরে বলল, না বাপ, তুইও চল, তোরে ছাড়া আমি থাকবার পারুম না। না মা, এ হয় না। ওটা তোর বাড়ি আর এটা আমার আব্বার ঝুপড়ি। আমার আব্বা নিজ হাতে এটা বানাইছে। আমি এটা ছাইরা কোথাও যামু না। তোরে ফালাইয়া আমি কেমনে যামু বাপ? কেমনে থাকুম তোরে এইখানে একলা ফালাইয়া? চল বাপ, জেদ করিস না। কিন্তু আমি আমার কথায় অনড়। বললাম, না মা, আমারে তুই জোর করিস না। এমন সময় বাবুল চাচা বলে উঠল, যাইবা না ঠিক আছে, তয় দিনে একবার হলেও মায়েরে দেইখা আসিস। আমি বললাম, আসুম। আমি মায়েরে না দেইখা থাকবার পারুম না। প্রতিদিন একবার কইরা যামু। মা যাওয়ার সময় হাউমাউ করে কাঁদলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। আমি কাঁদি নাই, চুপচাপ পাথরের মতো দাঁড়িয়েছিলাম। শেষে শুধু একটা কথাই বললাম, যা মা, দেরি হইতাছে। মা যাবার সময় বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। আমিও তার দিকে তাকিয়েছিলাম। বুকটা আমার ফেটে যাচ্ছিল। চোখের পলক ফেলছিলাম না। ফেললে যদি চোখ দিয়ে পানি ঝরে, তাই। কে যেন বলে উঠল, যাক, আপদটা বিদায় হলো। আমার মা আপদ ছিল, আমি মিকি হাসি। হায়রে সমাজ! যে সমাজ এক মুঠ ভাত দিতে পারে না, সে সমাজ মানুষকে খুব সহজে অপরাধের কাঠগড়ায় তুলে পুতুল নাচ নাচায়। কত রং দেখবো মাবুদ, রঙের দুনিয়ায় তো রংলীলা তো থাকবেই। যার ভুক্তভোগী হই আমরা, নিচু স্তরের মানুষেরা। আস্তে আস্তে সবাই বিদায় হলো, শুধু মালা আমার পাশে দাঁড়িয়ে। সবাই যখন চলে গেল, তখন মালা বলে উঠল, কাঁদলি না তুই? কেন কাঁদবো রে মালা, কোন দুঃখে? চাচি তোরে ছাইরা যে চইলা গেল, তাতে কি মালা? মা তো সুখ পাইব। আমার জন্যে মা কেন সুখ থাইকা বঞ্চিত হইব? বল। মালা মাথা নিচু করে চলে গেল। আমি ধপাস করে বসে পড়লাম। চোখের পলক ফেলতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঝোপড়ির ভিতর আমি আজ একা। বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়লাম। পাশ ফিরে দেখি জায়গাটা খালি। মা থাকলে হয়তো ওখানেই ঘুমাতো। আমার চোখে পানি চলে আসলো। বুকটা হাহাকার করে উঠল। আমি হু হু করে কেঁদে উঠলাম। জোরে জোরে কাঁদতে লাগলাম। আজ আমি একা, বড্ড একা। আল্লাহ এ কি পরীক্ষা নিচ্ছেন আমার। বাইরে প্রচণ্ড বাতাস বইছে। জানালা দিয়ে দেখলাম আকাশে খুব মেঘ। দমকা হাওয়া বইতে শুরু করেছে। বিদ্যুৎও চমকাচ্ছে। আমি কাঁথাটা টেনে জড়সড়ভাবে থাকলাম। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্নার শব্দ এই বৃষ্টির শব্দে নিশ্চয়ই কেউ শুনবে না। কেউ এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে না, ভয় পাস না বাপ, আমি তো আছি। এই প্রথম নিজেকে এত একলা লাগছে। অথচ 6 মাস আগেও কত সুখে ছিলাম আমরা। সেসব কথা ভাবতেই আরো বেশি কষ্ট পাচ্ছি। নানান কথা ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল। চোখে আমার ঘুম নেই, ফুলে গেছে। বৃষ্টি থেমে গেছে। বাইরে রোদ উঠেছে। ঝুপড়ির বাইরে থেকে আওয়াজ আসলো, আপন, ওঠ, আপন। আমি বিছানা থেকে উঠলাম। আসতাছি। আওয়াজ দেখে বুঝলাম মালা এসেছে। ঝুপড়ির দরজা খুলে বিছানায় এসে বসলাম। মালা আমার পাশে বসলো। তোর চোখ ফুলে গেছে কেন? মা নাই, তাই ঘুম হয় নাই মনে হয়। তুই কাঁদছিলি। আমি মাথা নিচু করে বললাম, না, কাঁদি নাই। কেন কাঁদবো? মা তো সুখে থাকবো। মায়ের সুখই আমার সুখ। চল, বাইরে যাই। ক্ষুধা পাইছে আমার। পটে মুড়ি আছে, নিয়ে খা। বাইরে যাবি না? না। কেন? ভাল লাগে না। মালা আমার কথা শুনে মনটা খারাপ করে ফেলল। আমি বুঝতে পারলাম আমার মন খারাপ করে থাকাতে ও কষ্ট পেয়েছে। আপন বলতে
মালাই এখন আমার সব। আমি গেলাম বলে মালা উঠতে লাগলো। আমি বুঝলাম ও মন খারাপ করেছে। আমি বলে উঠলাম, দাঁড়া, আমিও যাই। অনিচ্ছা সত্ত্বেও আমি ঝুপড়ি বন্ধ করে বাইরে বের হলাম। আমি কখনোই মালাকে কষ্ট দিতে চাই না। মাকে খুব মনে পড়ছে, কাউকে কিছু বলতেও পারছি না, মালাকেও নয়। বিকেলবেলা পুকুর পাড়ে বসে গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছি, কি থেকে কি হয়ে গেল। আচ্ছা, মা ভালো আছে তো? আমাকে তার মনে আছে, নাকি নতুন সংসার পেয়ে আমাকে ভুলে গেছে? কই, একবারও তো ঝুপড়িতে আমাকে দেখতে আসলো না। বিকেল গড়িয়ে যাচ্ছে, খুব আশা করেছিলাম মা আসবে, আমাকে কাছে টেনে বলবে, আমি আসছি রে বাপ, আর কোথাও যাবো না। আমার চোখের কোণে পানি জমতে লাগলো। একটা ইট সোজা পানিতে ঢিল মেরে চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলাম। মাকে খুব দেখতে ইচ্ছে করছে। মা যদিও খুব দূরে থাকে না, তবুও ওই হারামজাদার বাড়ি যেতে আমার ঘৃণা হচ্ছে। লোকটাকে আমার এখনো সুবিধার মনে হচ্ছে না। শুধুমাত্র মায়ের সুখের কথা ভেবে আমি কিছু বলিনি। আপন, নে বাপ, খাইয়া নে। দেখ, তোর জন্য কত খাবার নিয়ে আসছি। না মা, আমি খামু না। কেন বাপ? আমি তোর উপর রাগ করছি? সারাদিন আসিস নাই কেন? তুই জানিস না, তোকে ছাড়া আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এখন তো আসছি। বাপ, নে, খাইয়া নে। না, খামু না। আচ্ছা, আমি তোরে খাইয়া দেই, নে, হা কর। আমি হা করতেই চোখ খুললাম। অন্ধকার ঘর, পাশেই কুপিটা জ্বলছে। কোথাও কেউ নেই। চারপাশটা ভালো করে দেখলাম, না, কেউ নেই। ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম, না, আসলেই কেউ নেই। তাহলে সেটা কি স্বপ্ন ছিল? আমার চোখে আবার পানি চলে আসলো। বিছানায় বসে শব্দহীন কান্না জুড়ে দিলাম। মায়ের শোয়ার জায়গাটা বারবার দেখতে লাগলাম। নেই, মা নেই, মা থাকতেও নেই। হয়তো আর কখনো কাছে পাবো না তাকে। আমাকে কাছে টেনে বলবে না, আয় বাপ, তোর মাথায় হাত বুলাইয়া দিই, তুই ঘুমা। এই ঝুপড়িটা কত ছোট, তাও কেন জানি কত বড় মনে হচ্ছে। যেখানে যা রাখছিল সেখানে সেটাই এখনো সাজানো আছে। কোনো কিছু উলটপালট করিনি। মাকে খুব বলতে ইচ্ছে করছে, মা, আমি তোকে ভালোবাসি মা। সকাল থেকেই মাকে দেখার জন্য মনটা খুঁতখুত করছিল। রাতে মাকে স্বপ্নেও দেখেছিলাম। মা ছাড়া আমি কতটা অসহায় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শুধু আমি না, যাদের মা নেই তাদের ক্ষেত্রেও হয়তো কথাটা প্রযোজ্য। মানুষের মুখে মুখে একটা কথা অনেকবার শুনেছি, বাবা না থাকলে নাকি বাবার অভাব মা কিছুটা হলেও পূরণ করতে পারে, কিন্তু মা না থাকলে বাবা সেই অভাবটা নাকি পূরণ করতে পারে না। বাবা মা না থাকলে তার বটগাছটাই থাকে না। বটগাছ না থাকলে ছায়া পাবো কোথা থেকে? আমি যে ঝুপড়িতে থাকি সেখান থেকে অল্প কিছু দূরে মা থাকে। দুদিন হয়ে যাওয়ার পরও যখন মা আমাকে দেখতে আসলো না, তখন তার প্রতি আমার অভিমান হলো, প্রচণ্ড অভিমান। মনে মনে রাগ হলো, দুদিনেই মা আমাকে ভুলে গেল কিভাবে? 12 বছরের ছেলেটাকে এত তাড়াতাড়ি ভুলে গেল একটা উটকো লোকের জন্য। উটকো বলছি কেন? উনি তো আমার মায়ের স্বামী এখন, আইনত স্বামী। তার প্রতি মায়া ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। হয়তো তার কাছে বেশি ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গেছে। তবুও মা ভালো থাকুক, আমি না হয় একটু কষ্টই পেলাম, তাতে কি? তবে আমি আশাবাদী, একটা সময় আমি সুখের মুখ দেখব। আল্লাহ নিশ্চয় আমাকে নিরাশ করবেন না। একটা মানুষ হয়তো সারাটা জীবন কষ্টে থাকে না, একটা সময় অন্তত সুখ পায়। সে আশায় আমাকে পথ চলতে হবে, অনেকটা পথ। নিজেকে অনেক বুঝিয়ে মায়ের সাথে দেখা করতে গেলাম, সাথে মালা। আমি কোথাও গেলে মালাকে সাথে নেই। ওর যেমন এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই, ঠিক তেমনি আমার মা থাকতেও নেই। তোর কি মনে হয় মালা, মা ওইখানে অনেক সুখে থাকবো? জানি না রে, তয় ওই মানুষটার আমার ঠিক সুবিধার মনে হয় না। আমারও রে, আমার মাকে যদি হারামজাদাটা কষ্ট দেয় তাইলে খুন করমু। সে, এমন কথা কইস না। বাবুল চাচার বাড়িটা আমি ঠিক চিনি না, মানুষের কাছে জিজ্ঞেস করে শেষে খুঁজে পেলাম। আমাকে দেখে বেশ কয়েকজন টিটকারিও করলো, তাতে আমার কি? আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করিনি। আমি শুধু আমার মাকে দেখতে এসেছি। বাড়িতে ঢুকেই দেখলাম বেশ বড় বাড়ি, অনেক কয়টা ঘর, অন্তত আমার ঝুপড়ির থেকে অনেকটাই বড় বড়। বেশ গোছানো বাড়িটা। আমি বাড়িতে ঢুকে চারদিকটা ভালো করে দেখছি। এমন সময় দেখি বাবুল চাচা মোটর বাইক নিয়ে বের হচ্ছে। আমাকে দেখে বলল, কী রে আপন, হঠাৎ এ সময়? ওনার এই কথা শুনে আমার ভালো লাগলো না। কী বলে লোকটা,
প্রথমবার বাড়িতে আসলাম, তাতেই এ প্রশ্ন। আমি বললাম, মাকে দেখতে আসছি। ও, আমার কথা শুনে বাবুল চাচা জোরে জোরে ডাকলো, জমেলা, ও জমেলা। ছোট একটা ঘর থেকে উত্তর আসলো, কি? তোমার পোলা আইছে। ঘরটা থেকে ধোঁয়া উঠছিল, দেখি মনে হচ্ছে রান্নাঘর ওটা। বাবুল চাচা বাইকে করে কোথায় যেন চলে গেল। মা আমাকে দেখে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে সারা মুখটা চুমুতে ভরিয়ে দিল। আমার চোখে পানি আসলো, কিন্তু পানি ফেলতে পারছিলাম না, যদি মাও কেঁদে দেয় সেজন্য। মা আমাকে বলল, কেমন আছিস বাপ? আমি হাসার চেষ্টা করে বললাম, ভালো আছি মা, তুই কেমন আছোস? মাও আনমনে উত্তর দিল, তোকে ছাড়া কেমনে ভালো থাকি বাপ? তাইলে 2 দিন পার হয়ে গেল, তুই ঝুপড়িতে গেলি না কেন? আমার কথা শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি মায়ের মুখটা ফ্যাকাশে হওয়ার অর্থটা বুঝিনি। মা মালাকে বলল, তুই কেমন আছিস মালা? মালা হাসি মুখে বলল, ভালো আছি চাচি। মা আমাদেরকে নিয়ে ঘরের ভিতর গেল। ঘরটা বেশ পরিপাটি, বেশ সাজানো গোছানো। বিছানায় এখনো ফুলের সজ্জা, চারদিকটা সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক যেমন বাসরঘর সাজানো হয়। মায়ের বেশভূষা দেখেও বেশ ভালো লাগলো। সুন্দর একটা শাড়ি পরেছে, হাতে চুড়ি, গলায় মালা, কানে দুল। দেখেই বাহ্যিক দিক দিয়ে বোঝা যাচ্ছে মা বেশ ভালোই আছে এখানে। মাকে এমন দেখে মনটা খুশিতে ভরে উঠল, কিন্তু মায়ের মুখটা ভার। মা আমাকে না বললেও আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু মাকে কোনোভাবেই এটা জিজ্ঞেস করতে পারছি না। মা আমাকে বলল, সকালে কি খাইছিস বাপ? পরোটা খাইছি মা, তুই কি খাইছিস? আমার কথায় মা মেকি হাসলো। এ হাসির আড়ালে যে বিষণ্ণতা লুকিয়ে আছে, আমি সেটা ঠিক ধরতে পেরেছি। মা বলল, তোর নতুন আব্বু পায়েস খাইতে চাইছিল, সেটাই আমিও খাইছি। নতুন আব্বু কথাটা শুনে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেল, রাগও হলো। আমার আব্বু একজনই, আমার জন্মদাতা। না মা, নতুন আব্বু কইস না, আমার ভালো লাগে না। আমি তারে চাচা বলেই ডাকমু। আমার কথা শুনে মা কিছু বলল না, ঘরে বসিয়ে রেখে কোথায় যেন চলে গেল। একটু পর বাটিতে পায়েস নিয়ে এসে বলল, আয় তোদের খাইয়ে দিই। পায়েস, এক সময় কত নাম শুনেছি আর দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। খাওয়া হবেই বা কি করে? যার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তার ঘরে কি পায়েস রান্না করা বিলাসিতা? তবে মা পায়েস রান্না করা কোথা থেকে শিখেছে আমার সে সম্পর্কে কোনো ধারণা নাই। মায়ের অতীত আমার অজানা, কখনো তাকে তার আব্বা মা সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি। মা আমাদের পায়েস খাইয়ে দিচ্ছে আর বলছে, দুপুরে ভাত খাইয়া যাস বাপ। আচ্ছা মা, এত বড় বাড়িতে আর কেউ থাকে না? মা হাসে, বলে, না বাপ, আমি একলাই থাকি, তুইও চইলে আয়, একলগে থাকমু। না মা, আমার বাপের ঝুপড়ি ছাইরা কোথাও যামু না, তোরে ছাড়া যে আমি থাকবার পারি না। প্রতিদিন তোরে দেইখা যামু মা। মা পানি দিল, পানি খেয়ে বললাম, আমার কাছে গেলি না কেন? নতুন বাড়িতে অনেক কাজ বাপ, তুই আজ না আসলে কালই যাইতাম। ওহ, তোরা থাক, আমি তরকারি দেখি। আচ্ছা মা। মা চলে গেল। আমি আর মালা বসে আছি। মালা সারা ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। মায়ের সাজগোজের অনেক জিনিস। আপন, দেখ দেখ, কত সুন্দর মালা। বেশি টাকা কামাইলে তোরেও কিনা দিমু। সত্যি কইতাছোস? সত্যি। দুপুরে খাওয়া দাওয়ার পর মালা সহ স্টেশনে আসলাম। আসার সময় মায়ের চোখে স্পষ্ট পানি দেখেছি। আমি জানি মা আমাকে ছাড়া ভালো নেই। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, কাল পরশু আসিস বাপ। আচ্ছা মা। মালাকে সাথে নিয়ে আসিস। আচ্ছা মা। স্টেশনে এসে মালাকে জিজ্ঞেস করলাম, মা কি সত্যি ভালো আছে রে? আমার তো ভালাই মনে হইল, আমার জন্যে মনে হয় ভালো নাই। আমার কথা মা ভাবে খুব। হ্যাঁ রে, ঠিক হইয়া যাইব, ট্রেন আইতাছে, চল যাই। আমরা দুজন দৌড়ে গেলাম। মালা একদিকে দৌড় দিল, আমি আরেক দিকে। দুজনেই একদিকে গেলে সুটকেস নেওয়ার চাহিদা কমবে। দুজন দুদিকে গেলে অন্তত একটা করে হলেও কাজ পাবো। এক সাহেব আমাকে দেখে ডাক দিলেন। আমি দৌড়ে গেলাম, স্যার কিছু ধরতে হইব?
হ্যাঁ, লোকটার ভাব সাব দেখে মনে হচ্ছে সবে বড়লোক হয়েছে, সেজন্য আলাদা একটা ভাব নিচ্ছে। কথাবার্তাও সুবিধার না। আমি ওদিকে এত খেয়াল না করে সুটকেস দুটো মাথা তুলে ওনার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। লোকটার সাথে কেউ ছিল না। ফোনে কার সাথে যেন কথা বলছিল। কথার ধরন দেখে আমার বেশ হাসিও পাচ্ছিল। উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। আমি সুটকেস নামিয়ে বললাম, স্যার, 30 টাকা দেন। লোকটা 30 টাকার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। 10 টাকার নোট একটা হাতে দিয়ে বলল, যা ভাগ। আমার মেজাজ গরম হয়ে গেল। বললাম, ভাগ মানেটা কি? আপনার ব্যাগের অনেক ওজন, তার উপর দুটো ব্যাগ, 10 টাকায় হইব না, 30 টাকা দেন। এটাই বেশি দিছি, চল, যা এখান থেকে। না স্যার, 10 টাকা নিমু না, 30 টাকাই লাগবে, না হলে এটাও ফেরত নেন। জানোয়ারের বাচ্চা, যা ভাগ। সাহেব, বাপ মা তুলে গালাগাল দেবেন না কিন্তু। কি করবি রে? কথাটা বলে লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার রাগ চরম সীমায় পৌঁছালো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাতের কাছের ইটের টুকরো দিয়ে সোজা মাথা বরাবর ছুঁড়ে মারলাম। টুকরোটা সোজা ওনার কপালে লাগলো। সাথে সাথে ও মা বলে চেঁচিয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম রক্ত ঝরছে। মনে মনে রাগের মাত্রাটা মনে হয় একটু কমেছে। মাটি থেকে উঠে দৌড়ে পালালাম। মালা আমাকে দেখে বলল, দৌড়াইতাছস কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এক বেটার মাথা ফাটাইয়া দিছি, চল পালা আমার লগে। মালা আমার কথা শুনে আমার সাথে দৌড় দিল। লোকটার মাথা ফাটিয়ে দৌড়ে অনেক দূর চলে আসছি। হাঁপাতে হাঁপাতে রেল লাইনের উপর বসে পড়লাম। আমার সাথে মালাও হাঁপাতে লাগলো। আমি ঢোক গিলে বললাম, মনের জ্বালা মিটছে। শুয়ারদের এমনি টাইট না দিলে শিক্ষা হইব না। ঠিক কইছস। তয় যদি পুলিশের কাছে নালিশ করে, করুক, আমিও কমু। আমারে লাথি দিছে, ধাক্কা মারছে। 2-3 ঘন্টা স্টেশনের দিকে ফিরাও তাকাবি না। চল, ঝুপড়িতে যায়। হ্যাঁ, চল। দুজন মিলে ঝুপড়িতে চলে আসলাম। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করেছে। মায়ের কাছে খেয়ে এসেছি সেই দুপুরবেলা। এখন পেটে অনেক ক্ষুধা। মালাকে বললাম, খিদা লাগছে। আমার দিকে তাকিয়ে বলে, তা তো লাগছেই, চল খিচুড়ি পাকাই। তুই খিচুড়ি পাকাতে জানিস? তুই শুধু চুলাটা জ্বালা, আমি চাল আর ডাল নিয়ে আসি। ঠিক আছে। আমি মুদির দোকানে চাল ডাল নিতে গেলাম। পকেটে 40 টাকা। খিচুড়ি খেলে এখনই শেষ। যেহেতু মালাকে খিচুড়ির কথা বলেছি, সেহেতু চাল ডাল নিতেই হবে। খলিল চাচার কাছ থেকে চাল ডাল চাইলাম। চাচা বললেন, চাল ডাল কি করবি রে? তোর মা আসছে নাকি? না চাচা, রাইতে খিচুড়ি পাকামু। তোর মা আসে না দেখতে? না চাচা, আসে নাই। আমি গেছিলাম দেখতে। তুই গেছিলি? হ্যাঁ চাচা। মন যে মানে না। মা ছাড়া কেমনে থাকি বলো? তা ঠিক। তা বালাই আছে তোর মা? দেখে তো বালাই মনে হইল। ভালো থাকলেই ভালো। চাচা একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি চাল ডাল আর বাকিতে কিছু সবজি নিয়ে ঝুপড়িতে আসলাম। মালা ততক্ষণে চুলোয় আগুন ধরানোর কাজ জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রচুর ধোঁয়া উঠছে, কিন্তু আগুন জ্বলে না। মালা কখনো রাঁধে না। চুলো ধরানোটাই তার কাছে ঢের বেশি মনে হয়েছে। ফু দিতে দিতে করুণ অবস্থা। আমি হেসে বললাম, হয়েছে, তোকে আর চুলা জ্বালাতে হবে না। তুই এগুলো ধুয়ে আন। আচ্ছা। আমি চুলা ধরাতে লাগলাম। মালা চাল ডাল ধুতে শুরু করলো। ধোয়া শেষ হলে মালা বলল, তুই কি সত্যি খিচুড়ি রান্না করতে জানোস? আরে না, কোনোদিন করি নাই, আজ করতেছি। মাকে রান্না করতে দেখছিলাম, সেরকম করি, চেষ্টা করি। মা তো আর আমাগো লগে থাকবো না, এখন নিজেকে সব শেখা লাগবো না। তা ঠিক। মালা আমার কথায় তাল মেলালো। আমি আবার বললাম, শুনছি খিচুড়িতে নাকি খাটনি কম, সব ধুয়ে চুলোয় চড়ালেই হয়, সেই জন্য। ওহ, খিচুড়ি চুলোয়! এদিকে ফু দিতে দিতে আমারও অবস্থা বেশ খারাপ। কাশতেও লাগলাম। তারপরও চেষ্টা থামালাম না। এক সময় খুব জোরে আগুন জ্বলে উঠল। মালা খুশি হয়ে তালি দিয়ে বলল, ইয়ে, জ্বলেছে। অনেক সাধনার পর রান্না শেষ। কিছু চাল হয়তো ফোটেনি। খুব বেশি সুগন্ধ না বের হলেও যা হয়েছে মন্দ হয়নি। প্লেটে করে নিয়ে দুজনে বসলাম। মুখে প্রথম গ্রাস নিয়ে চাবাতে চাবাতে বললাম, খারাপ হয়নি রে মালা, খেয়ে নে। আচ্ছা, তয় কিছু চাল পুরা ফোটে নাই, সমস্যা কই? পেটের ভিতর গিয়া ফুটবে। বলেই মালা হো হো করে হাসতে লাগলো। আমিও তার সাথে যোগ দিলাম।
প্রথমবার রান্না করলাম, সে হিসেবে অনেক ভালা হইছে। ঠিক কইছিস। শোন, একটু রাইখা দে, কাল সকালে খাইয়া বাংরি কুড়াতে বাইর হইব। আচ্ছা। পেট পুরে খেয়ে একটা ঢেকুর তুললাম। মালাকে পেটটা দেখিয়ে বললাম, দেখ কতগুলা খাইছি। আমিও। মালার এ কথা শুনে দুজনে হাসতে লাগলাম। মালার হাসি আমার খুব ভালো লাগে। ওর খুশি দেখলে মনটা ভালো হয় আমার। এখন তো আর মা নাই। মালাকে নিয়েই যতটুকু পথ চলা যায় ততটুকু চলতে হবে। দুজনেই আমরা ইতিম। দিন যাচ্ছিল মন্দ না, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল। মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খেতাম দুজনেই। কখনো সস্তার কোনো হোটেলে ভাত খেতাম। সপ্তাহে 2-3 দিন মায়ের কাছ থেকে ঘুরে আসতাম। এই তো জীবন। সেদিন হঠাৎ আমার মনটা খারাপ ছিল। মায়ের কাছে যেতে মন চাচ্ছিল। বিকেলবেলা চলে গেলাম মায়ের কাছে। মা তখন আঙ্গিনায় চাল বাছে। আমাকে দেখে খুশি হলো। "কি রে বাপ, এ সময়?" "হ্যাঁ মা, তোকে দেখতে মন চাচ্ছিল তাই।" আমাকে কাছে বসিয়ে আদর করে বলল, "আমাকে খুব ভালোবাসিস না?" "খুব।" "কখনো যদি আমার বিষয়ে খারাপ কিছু শুনিস তাহলে বিশ্বাস করিস না বাপ। মায়েরে আগে জিজ্ঞেস করবি, কেমন?" "আচ্ছা মা।" মা আগের থেকে সুন্দরী হয়েছে। সব সময় সেজে গুজে থাকে। আমার বেশ ভালোই লাগে। আমি সব সময় মাকে এমনই দেখতে চেয়েছিলাম। কখনো যেন তার মুখটা অন্ধকারে ঢেকে না যায়। "আচ্ছা মা, তুই কি সত্যি ভালো আছোস?" মা হাসে আর চাল বাছে। আমি জানি মা হয়তো কোনো কারণে সুখে নেই। কী সে কারণ সেটা আমার আজও অজানা। মাকে কয়েকবার জিজ্ঞেস করার পরেও সেটা নিয়ে কখনো মুখ খোলেনি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু বলেনি। হয়তো আমাকে বলার মতো না, তাই বলেনি। মা বলে, "ভালো আছি বাপ, কিন্তু..." এমন সময় মোটর বাইকের শব্দ। বাবুল চাচা। মায়ের হাসিটা নিমেষেই উবে গেল। চাচা আমাকে দেখে বিদঘুটে এক হাসি দিয়ে বলল, "কি খবর? সব ভালো তো?" আমি মাথা নাড়িয়ে বললাম, হুম, সব ভালা। আইজ অসময়ে না, মানে বলতেছি, আসলে তো দুপুরে আসিস, আজ বিকেলে, তাই মারে দেখতে মন চাইলো, তাই। ওহ জমিলা, ওরে নাস্তা দাও আর আমাকে এক গ্লাস পানি দাও। আচ্ছা, ঘরে যান, আমি আনতেছি। এ কথা বলে মা আমাকে বারান্দায় টুলে বসিয়ে চালের পাতিল নিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে গ্লাসে করে পানি নিয়ে ঘরের দিকে গেল। যাওয়ার সময় আমাকে বলল, একটু দাঁড়া বাপ, ওনারে পানি দিয়ে আসতেছি। আচ্ছা মা। মা ঘরে গেল। আমি বাইরে বসে আছি। এই লোকটার আসল মতলব আমি এখনো ধরতে পারিনি। মায়ের বিয়ের 4-5 মাস হয়ে গেল, তাও যখন আসি তখন আমাকে দেখলে হাসি। খুব বেশি কথা বলে না। আগে যেমন লজেন্স দিয়ে বাইরে পাঠিয়ে দিত, এখন সেটা দেয় না। একদিন আমি মানা করার পর আর সেটা কখনো দেয়নি। ঘর থেকে মা আর বাবুল চাচার কথার স্পষ্ট শব্দ আসছে। আমি প্রথমে না শোনার ভান করেও পরে একটু এগিয়ে গেলাম। তাতে যা শুনলাম, চাচা বলছে, এখন আসছে কেন আপন? ছোট মানুষ, দেখতে মন চাইছে তাই আসছে। দুপুরবেলা আসতে পারে না? তোমার পোলারে কও বিকালে যেন না আসে কোনো দিন। আসলে দুপুরে আসে যেন। আপনকে কিছু কইেন না, আমি ওরে বুঝাই কমু। আচ্ছা, এখন তারে যত তাড়াতাড়ি পারিস বিদেয় কর। লোক চইলে আসবো। আপনি একটু না হয় পরে আসতে বলেন। ততক্ষণ খাওয়াই বিদায় করব। আমার কথায় অবাধ্য হোস না জমেলা, না হলে তোর আর তোর পোলারে আর কইতে হইব না। মা ঘর থেকে বের হচ্ছিল। আমি টুলে গিয়ে বসে পড়লাম। আমাকে দেখে মা হাসলো। ওদের কথাবার্তার কিছুটা আমি এখনো বুঝিনি। কে আসবে? কোন লোক? আমি থাকলে দোষ কি? নাকি টোকাই বলে তাদের মাথা কাটা যাবে সেজন্য? মা আমাকে ভাত দিয়ে বলল, হ্যাঁ রে, মালাকে আনলি না? ওরে আজ ডাকি নাই। কেন? এমনি, খেয়ে নে, সন্ধ্যা হচ্ছে। তাড়াতাড়ি ঝুপড়িতে যা, কুপি জ্বালাও গিয়ে, না হলে দেরি হবে। আমি জানি মা আমাকে তাড়াতাড়ি পাঠানোর জন্যই এমন করতেছে। আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম। আমি বুঝতে পারছি বাবুল মিয়া বারবার আমার দিকে দেখছে। আমি খেয়ে বললাম, মা, আসি তাহলে। আচ্ছা বাপ। বাবুল মিয়া দরজা থেকে বলল, আপন, আসিস আবার। আমি কোনো জবাব দিলাম না। চুপচাপ হাঁটতে লাগলাম। পিছনে ফিরে দেখি মা আনমনে আমার দিকে তাকিয়ে আছে। শুরুতে মা আমাকে নিজের কাছে রাখতে চাইলেও এখন এ বিষয়ে তেমন কিছু বলে না। হয়তো আমাকে ছাড়া থাকতে অভ্যাস হয়ে গেছে। হবেই তো।
কত বড় বাড়ি, এজন্য বাবুল চাচা বাহবা পাওয়ার যোগ্য। কিন্তু আমার মাকে কেড়ে নেওয়ার জন্য আমি তাকে বাহবা দেই না। রাতে বিছানায় শুয়ে শুধু এটাই ভাবতে লাগলাম যে বিকেলে ওখানে গেলে কি সমস্যা, আমাকে ঝুপড়িতে পাঠানোর এত তাড়া কেন তাদের, কারা আসবে, কোন লোকজন, প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফের পরে ভাবছি হয়তো আত্মীয় হবে কোনো, যার কারণে এমনটা বলেছে। শুধু শুধু একটা সহজ বিষয়কে জটিল করে তুলছি। মাকে আর এখন আমার তেমন ঘৃণা লাগে না। ঘৃণা করেই বা লাভ কি? মা তো এখন আর অবৈধ সম্পর্ক করে না, অবৈধ সম্পর্কটা এখন বৈধ করে নিয়েছে। মায়ের প্রতি আমার আর কোনো রাগও নেই। মা চলে যাওয়ার পর আমি প্রতিদিন নিজেকে জানছি, শিখছি। যে কাজগুলো কখনো করতাম না সেগুলোও করছি। নিজের প্রতি আস্থা কতটুকু সেটা বুঝতে পারছি। এখন আমি মাকে দুনিয়ার সেরা মা মনে করি। ফাঁকা জায়গা পেলেই চিৎকার করে বলে উঠি, আমি তোকে ভালোবাসি মা। কিন্তু আমার ভালোবাসার কথাটুকু মা জানতে পারে না। কখনো তো তাকে বলা হয়নি যে তাকে আমি কতটা ভালোবাসি। আর তার শরীরকে ঘৃণা লাগে না। মাকে দেখতে এসেছি, মালার শরীরটা ভালো নেই, তাই সে আজ আসেনি। সপ্তাহে 2-3 দিন চলে আসি, ওদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য দুপুরেই আসি। কিছুক্ষণ থেকে আবার চলে যায়। মা আমাকে দেখলে খুশি হয়, মনে মনে শান্তি পায়। হাজার হোক আমি তার পেটের সন্তান। আজকেও মা আমাকে দেখে খুশি হলো, আমাকে তার কাছে বসিয়ে বলল, কিরে বাপ, মালা আসলো না যে? না মা, জ্বর আসছে মনে হয়, ওষুধ দিয়ে আসছে, ঘুমায়। ও, তুই বস, আমি তোর জন্য সেমাই রাঁধি। আচ্ছা মা। আকাশে অনেক মেঘ, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রোদ ছিল, ভাবলাম হয়তো আজ ঝরবে না। কিন্তু আকাশে যেমন মেঘ, তাতে মনে হলো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আমি মাকে ডাকি, মা তাড়াতাড়ি দে, বৃষ্টি নামবে মনে হয়। রান্নাঘর থেকে শব্দ শোনা যায়, আর একটু সবুর কর বাপ, হয়ে গেছে প্রায়। আমি বসেই আছি, বাবুল চাচা ঘরে নেই। দুপুরে অবশ্য আমি তাকে পাই না, বেশিরভাগ সময়ই বিকেলে বাড়ি ফেরে। কি জানি কোন রাজ্যের কাজ করে সে। মা বাটিতে করে সিমাই নিয়ে এসে বলে, নে বাপ খা। আমি হাসি মুখে মুখে তুলি আর বলি, দারুণ হয়েছে মা, একটু দিবি মালার জন্যে? মা হেসে বলে, মালা কি তুই খুব ভালোবাসিস? না বাপ, আমি লজ্জা পাই। পাওয়ারই তো কথা, এত ছোট বয়সে ভালোবাসার কথা শুনলে এমনই লাগে। মা আবার বলল, ওর কেউ নেই বাপ, ওকে ছাড়িস না কখনো। আচ্ছা মা, তুই খা, আমি বাটিতে ওর জন্য দিয়া দেব। বলতে বলতে বৃষ্টি মহাশয় নেমে আসলো খুব জোরে। আমি হেসে বললাম, দেখেছিস মা, খাওয়া শেষ না হতেই বৃষ্টি শুরু হলো। তুই খা বাপ, থেমে যাবে। খাওয়া শেষে অনেকক্ষণ চলে গেল, কিন্তু বৃষ্টি থামার নামগন্ধ নেই। মা আমাকে বলল, তুই না হয় একটু ঘুমিয়ে নে বাপ, বৃষ্টি থামলে তোকে জাগিয়ে দেব। আচ্ছা। মা আমাকে নিয়ে একটা ঘরে গেল। ঘরটাতে একটা খাট ছাড়াও চেয়ার, টেবিল, শোকেস আর আলনা আছে। বিছানাটা বেশ নরম। মা বলল, একটু ঘুমিয়ে নে বাপ। আমায় ঘুম পাড়িয়ে দিবি মা? মা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন বুঝি ঘেন্না লাগে না? মায়ের কথায় আমি লজ্জা পেলাম, মাথা নিচু করে থাকলাম। মা আমাকে নিয়ে বিছানায় উঠল, আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মানুষের জীবনটা বড়ই অদ্ভুত বাপ, কাউকে সহজে চেনা যায় না। আমরা যাকে ভালো ভাবি আসলে সে খারাপ, আর যাকে খারাপ ভাবি সে হয়তো ভালো। আমি মায়ের কথায় সায় দিই আর চোখ বন্ধ করে থাকি। মা গুনগুন করে গান গাইতে থাকে। মাকে বেশ আনমনা মনে হয়। আমি ঘুমানোর চেষ্টা করি, ঘুম আসে না। বাইরে এখনো বৃষ্টি থামছেই না। অনেকটা সময় চলে যাওয়ার পর বাইরে থেকে ডাক আসে, জমিলা, জমিলা। মা ধরাত করে বিছানা থেকে ওঠে। আমি ঘুমানোর ভান করে থাকি। মা বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে বলে, আইসেন, ওই ঘরে কি করিস? মা দ্রুত তার দিকে এগিয়ে যায়। আমি বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকি, আপন আইছে। তারপর বৃষ্টি আর থামছেই না। আমি আছি। এ কথা শুনে বাবুল চাচা যেন রেগে গেল। রেগে গিয়ে বলল, ভালো হয়েছে, এখন যদি লোকজন চইলা আসে তাইলে কি হইব?
দুইজন আসার কথা। মায়ের মুখটা কালো হয়ে গেল। বাবুল চাচার এ কথা শুনে আমার মাথাটা চক্কর দিল। প্রতিদিন এ বাড়িতে লোকজন কেন আসে? আর আমি থাকলেই বা কী সমস্যা? হঠাৎ মায়ের কণ্ঠ শুনতে পেলাম, আপন ঘুমাই গেছে, আর শব্দ যাইব না ওই ঘরে, ঘরটাও তো দূরে। তুই যা পারিস কর, আমার মানহানি করিস না। এখন তোয়ালা দে, গা মুছবো। মা ঘরে গিয়ে তোয়ালা এনে দিল। গা মুছে চেয়ারে বসে আরাম করে সিগারেট ধরালো। মা পাশে বসে, দেখতো আপন জেগে আছে না ঘুমাই গেছে? দেখতেছি। মা এদিকে আসছে। আমি দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সব দেখছিলাম আর শুনছিলাম। মায়ের আশা দেখে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, যেভাবে আগে ছিলাম। মা আমার পাশে এসে বসলো, তারপর কপালে একটা চুমু খেয়ে আবার চলে গেল। আমি বুঝলাম এর চুমুতে মায়ের ভালোবাসা নিহিত, যেটা শুধু আমার জন্যই বরাদ্দ। এর ভাগিদার আর কেউ নয়। মা চলে যাওয়ার পর আমি আবার দরজার আড়ালে চলে গেলাম। মা আর বাবুল চাচা কথা বলছে। পোলাটা রাতে কিছু খাইলো না যে, আগে লোকজন চইলা যাক, তারপর একলগে খামু। ওর বেশি খিদা লাগবো তো। জমিলা, বেশি কথা কইস না, চুপ থাক। আগে কাজ, তারপর খাওয়া দাওয়ার কথা। এখন যা, একটু সেজে নে, পার্টি আইসা পড়বো। আইজ দুইজন আসবো মনে হয়, বিদেশি পার্টি। ভালো করে খুশি করিস। আমার মনটা রাখ, অনেক সম্মানী দিছে কিন্তু। মায়ের মুখটা আবার নিমেষেই কালো হয়ে গেল। বারান্দা থেকে উঠে ঘরের ভিতর গেল। কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যেই গাড়িতে করে দুজন লোক নামলো। আমার বুকটা ধুরু ধুরু কাঁপছে। কি হচ্ছে এসব? এরা কারা? লোক দুটো বাবুল চাচার সাথে হ্যান্ডশেক করে তোয়ালা দিয়ে গা মুছে নিয়ে বলল, কোন ঘরে? বাবুল চাচা বিদঘুটে হাসি দিয়ে বলল, এই ঘরেই আছে। কে যাবেন আগে? তাদের একজন ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। বাকিজন বাবুল চাচার সাথে বসে সিগারেট ধরাতে ব্যস্ত হয়ে পড়ল। সিগারেট ধরাতে ধরাতে বলল, মজাটা সব শেষ করিস না। এ কথা বলেই হাসতে লাগলো। এ দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারছি এ বাড়িতে আসলে কি হচ্ছে। আমি ধপাস করে বসে পড়লাম। আমার চোখ দিয়ে পানি ঝরছে। কতক্ষণ বসেছিলাম আমার মনে নেই। যখন উঠলাম তখন লোক দুটো চলে গেছে। আমার ভিতরে প্রচণ্ড রাগ হলো। রাগে ফোঁপাতে লাগলাম। বৃষ্টিতে ভিজে ওদের ঘরের দিকে গেলাম। মা আর বাবুল চাচা বলা বলি করছে, ছেলেটাকে ডেকে আনেন, খিদা পাইছে খুব। বাবুল চাচা মাকে কাছে টেনে বলল, ওদের শরীরের খিদা মিটালি, আমার মিটাবি না? এ কথা বলেই জোরাজোরি শুরু করলো। আমি ঘরে ঢুকলাম। আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে বাবুল চাচার গলাটা টিপে ধরার ব্যর্থ চেষ্টা করলাম। দুজনে ধস্তাধস্তি শুরু হলো। আমি শুধু একটা কথাই বলছিলাম, কুত্তা, তুই আমার মাকে ব্যবসায় নামাইছিস, হারামির বাচ্চা, তোকে শেষ করে ফেলমু। এদিকে আমাদেরকে ছাড়ানোর জন্য মা খুব চেষ্টা করছে। যখন দেখলো আমি খুব আক্রমণাত্মক হয়ে যাচ্ছি, তখন মা কান্না করতে লাগলো। বাবুল চাচা আমাকে মাটিতে ফেলে গলাটা টিপে ধরে বলল, পথের কাঁটা তুই, তুই গেলে শান্তিতে ব্যবসা করতে পারমু, এ বাড়িতেই আজ তুই শেষ। আমি ছটপট ছটপট করতে লাগলাম। মনে হয় আজকেই আমার শেষ দিন। চোখ বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। হঠাৎ দেখি বাবুল চাচা উহ বলে উঠল। ধর ধর করে রক্তের ফোঁটা আমার গায়ে পড়তে লাগলো। আমার গলা থেকে তার শক্ত হাত নরম হতে লাগলো। আমার চোখ বড় বড় হয়ে গেল। নিমেষেই বাবুল চাচার মাথাটা আলাদা হয়ে গেল। আমি সামনে তাকালাম। মা দাঁড়িয়ে আছে, প্রচণ্ড হাঁপাচ্ছে, হাতে একটা ধারালো বটি। আমি দ্রুত উঠে মাকে জিজ্ঞেস করলাম, কি করলি এটা মা? মা একটা পলকও ফেলে না, চুপচাপ লাশটার দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমি মাকে হাত দিয়ে নাড়িয়ে দিয়ে বললাম, মা, এটা কি করলি তুই? মেরে ফেললি তোর স্বামীকে? মা হু হু করে কেঁদে উঠল, ধপাস করে বসে পড়ল, হাত থেকে বটিটা পড়ে গেল। একটু পর নিজে চুপ হয়ে বলল, আমার কাছে আমার পোলা আগে। যে মানুষটা ভালোবাসা দেবার নাম করে, ভালো রাখার নাম করে আমাকে অপবিত্র করছে, তার এই দুনিয়ার বাইসা থাকার কোনো অধিকার নাই। তাই বলে মাইরা ফেলবি মা? তুই কি ভাবছিস যে তোর মা এখানে খুব সুখে আছে?
আমি মাথা নিচু করলাম। আমার সারা গা ঘেমে গেছে, গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। বাইরে বৃষ্টিও কমেছে। রাত কয়টা বাজে আমার জানা নেই। তবে মধ্যরাত্রি যে হবে সেটা আমি বুঝতে পারছি। না মা, বিয়ার 2 দিন পর্যন্ত ভালা আছিল মানুষটা। তারপর আমাকে জোর করে এই ব্যবসায় নামাইছে। এ কাজ না করলে তোকে আর মালাকে জানে খতম করবে সে হুমকি দিয়েছে। আমি কি করবো বাপ, তুই ক। আমার শরীরটা অপবিত্র হওয়ার কারণে সবাই ভালো আছে, সুখে আছে। এর চাইতে আর কি চাওয়ার থাকবার পারে বাপ। তুই যে ভালো নেই মা, সেটা তো আমি জানি। যদি জানতাম এই লোকটাই এত বেশি খারাপ আছিল, তাইলে তোরে নিয়া এই স্টেশন ছাইরা বহুদূর চইলা যাইতাম। সব কিছু এত সহজ না বাপ। প্রথমে এই লোকটা ভালোবাসার কথা বইলা আমার একাকিত্বের সুযোগ লইয়া আমার মন জিতছে। তারপর আমার পবিত্র শরীরে হাত দিয়া অপবিত্র বানাইছে। আমাকে ব্যবসায় নামানোর জন্যে বিয়ের নাটক সাজাইছে। সব শেষে আমি হাইরা গেছি বাপ। এই দামি শাড়ি, সাজগোজ সব অপবিত্র টাকায় কেনা। আমি মইরা গেছি বাপ, অনেক আগেই মরছি। এই যে আমারে দেখতাছোস, এটা আমার শুধু শরীরটা। আমি মায়ের কথা শুনে কাঁদতে শুরু করলাম। এতগুলো কথার বিপরীতে আমার কি বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। তবু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, প্রত্যেক দিন নতুন নতুন কাস্টমার আইছে, কোনো রাইতে 4 জন পর্যন্ত। আমি ক্লান্ত হইয়া যাই, কুত্তাটার কাছে হাত জোর করি, আমার কথা শোনে না। কাস্টমারের চাহিদা পূরণ কইরা ওর চাহিদা পূরণ করা লাগে, সারা রাইত অত্যাচার করে। আমি শুধু চুপ থাকি বাপ, নইলে অয় তোরে মাইরা ফেলতো। মানুষটার অনেক দূর পর্যন্ত হাত। চল মা, আমরা পালাইয়া যাই। মা মেকি হাসে। আমি তার দিকে তাকিয়ে থাকি। এ হাসার কারণ আজ আমি বুঝতে পারছি। হয়তো মা ভাবছে এখন আর কিছু বাকি নেই, সব শেষ, খেলা শেষ। চল মা, অনেক দূরে চইলা যায়। না, তা হয় না বাপ। কুত্তাটা কাগজে কলমে আমার স্বামী আসিল। পুলিশ আইব, জেরা করব, নইলে তোরেও ধরবো বাপ। আমি সেটা ভয় করি না মা, চল তুই। মা আমার হাতটা ছেড়ে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকাই। রক্তমাখা বটিটা তার হাত থেকে কেড়ে নিতে চায়। মা দেয় না। দে মা, বটিটা আমায় দে। তুই পালাইয়া যা, যা কওনের আমি পুলিশরে কমু। মা হাসে এবার। মায়ের হাসি দেখে মনে হয় এই লোকটাকে মেরে সে খুশি হয়েছে, অনেক খুশি। যা বাপ, মালারে নিয়া অনেক দূরে চইলা যা, আমার কথা ভাবিস না। কিন্তু মা, তোরে এইখানে ফালাইয়া আমি যামু না, তুইও চল। না বাপ, আমার কথা শোন। বেশ্যা হলেও আমি তোর মা। কিন্তু মা, আর কোনো কথা কবি না, যা চইলা যা। ভোর হইতাছে, বাইরে বৃষ্টিও নাই, সকালে ট্রেন ধর। যা কইতাছি। আমি কাঁদছি, মাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বললাম, তোরে ছাইরা আমি কই যামু মা, আমারে তাড়াইয়া দিস না, আমিও তোর লগে জেলে যামু। না বাপ, মালার কি হইব, আমি বের হয়ে তোরে খুঁজা নিমু বাপ। দুনিয়াটাই এত বড় নয়। আমি হাউমাউ করে উঠলাম। মা আমার কপালে চুমু খেয়ে বলল, শুধু তোর মাকে এতটাও খারাপ ভাবিস না বাপ। আমিও ভালা একটা সংসারের স্বপ্ন দেখছিলাম। এই মানুষটা আমায় শেষ কইরা দিছে, তাই আইজোরে আমি শেষ করলাম। এই মানুষটার মতো লোকের বাইসা থাকার কোনো অধিকার নেই। না মা, যা বাপ, তাড়াতাড়ি যা। একটু পর লোকজনের যাতায়াত শুরু হইব। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মাকে ছাড়তে আমার ইচ্ছে করছে না। বেশ্যা হলেও তো আমার মা, আমার জন্মদাত্রী, আমাকে যে বড় করেছে। আমি চলে যাচ্ছি না দেখে মা আমাকে টেনে বাইরে নিয়ে আসলো। আসার সময় দেখলাম একটা কুত্তার মাথাহীন রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। আমি ডাকতে লাগলাম, মা, মা, যা চইলা যা। আমি কাঁদতে লাগলাম। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। বাবাকে হারানোর পর মাকেও হারালাম। আমি আস্তে আস্তে ঝুপড়ির দিকে পা বাড়ালাম আর বারবার পিছনে ফিরে তাকালাম। মা দরজা বন্ধ করে রেখেছে। ট্রেন লাইনে অনেকক্ষণ বসে থাকলাম, কিছুই মাথায় ঢুকছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কি থেকে কি হয়ে গেল। ট্রেন আসছে। এটা ভোরের ট্রেন, সবার আগে আসে। এ ট্রেন আসার কিছুক্ষণ পরেই ফজরের আজান দেয়। আমি ট্রেন লাইন থেকে উঠে হাঁটতে লাগলাম। মন ভালো থাকলে স্টেশনে যেতাম। ফজরের দিকে সুটকেস উঠালে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। সেটা আর করার ইচ্ছে নেই। বারবার শুধু কেটে যাওয়া রাতটার কথা ভাবছি। জীবনটা নিমেষেই কিভাবে পাল্টে গেল।
ঝুপড়িতে বসে আছি। কিছুক্ষণ পর মালা আসলো। আমাকে পাথরের মতো বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, "কি রে, এইভাবে বইসা আছোস কেন?" আমি কিছু বলতে পারি না। নড়াচড়াও বন্ধ হয়ে গেছে। মালা আমাকে জোরে নাড়িয়ে দিয়ে বলল, "কি রে?" আমি বলে উঠলাম। তারপর মালার দিকে তাকিয়ে বললাম, "মালা, চল দূরে কোথাও চইলা যায়। তুই বলেছিলি না একবার অনেক দূরে চলে যাওয়ার কথা, যেখানে এমন সমাজের মানুষেরা থাকবে না, কারো লাথি খাওয়ার ভয় থাকবো না, গালি শোনা যাইব না। যাবি?" মালা অবাক হয়, জিজ্ঞেস করে, "কি হয়েছে তোর? কই যাবি?" "জানি না রে, ট্রেন যেখানে থামবে সেখানে নামবো, তারপর হাঁটা দেব।" "চাচি যাইব না?" "না, মা পরে যাইব। চল, এখুনি যাবি?" "হ্যাঁ, এখুনি যাব।" আমি উঠলাম, মালার হাতটা ধরে স্টেশনে গেলাম। ট্রেন আসতে 10 মিনিট বাকি। মালা আমার পাশে বসে জিজ্ঞেস করে, "কি হয়েছে রে আপন?" "কিছু না।" মালা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ট্রেন আসার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর ট্রেন আসার শব্দ শুনতে পেলাম। আমার বুকটা কেঁপে উঠল। ট্রেন থামতেই একজন ডেকে উঠল, "এই ছোকরা, সুটকেসটা নে তো।" আমি সেদিকে কর্ণপাত করলাম না। মালাকে নিয়ে ট্রেনে উঠলাম। কিছুক্ষণ পর ট্রেন তার আপন গতিতে চলতে লাগলো। জানি না কোথায় যাব, গন্তব্য অজানা। শুধু জানি এমন এক জায়গায় যেখানে এই কলুষিত সমাজের ঘৃণিত মানুষেরা থাকবে না। পরদিন বিভিন্ন পত্রিকায় হেডলাইন বের হলো, পরকীয়ার জের ধরে স্বামীর মুণ্ডপাত করল স্ত্রী, অতঃপর বিষ পানে স্ত্রীর আত্মহত্যা। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।